প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন উত্তপ্ত। নির্বাচন প্রশ্নে একদিকে সরকার, অন্যদিকে বিএনপি। নির্বাচন নিয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সুনির্দিষ্ট একটা সময়সীমা দিয়েছেন। তিনি বহুবার বলেছেন নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে। আ অন্যদিকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থায়। নির্বাচন কবে হবে? কেন সরকার ও বিএনপি মুখোমুখি? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। আমার সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আ ১ম এই শামা ওবায়েদ, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আপনারা নির্বাচনের একটা রোড ম্যাপ চেয়েছিলেন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের ১০ মাস কেটে গেল। অন্তর্বর্তী সরকার শুধু রোড ম্যাপ ছাড়া সব বিষয় নিয়ে কথা বলছে। এটা কি সরকারের নির্বাচন এড়িয়ে যাওয়া নাকি সরকারের সদিচ্ছার অভাব আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আ আমাদের সহ আলোচক সহ সকলে যারা এই প্রোগ্রাম দেখছে দেশ-বিদেশে সকলকে শুভেচ্ছা জানাই। আ দেখুন, আমরা কিন্তু ১৭ বছরের একটা আ আন্দোলন, ফ্যাসিবাদ, স্বৈরাচার আপনি যেভাবেই বলেন না কেন, আ অনেকগুলো আ মা বছর কিন্তু পার করে আমরা একটা জায়গায় এসছি এখন যে যখন বাংলাদেশ আ বাংলাদেশে একটা ঐক্যের প্রয়োজন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, মত নির্বিশেষে আম এক জায়গায় এসেছে যে গত বছরের ২০২৪ এর অগাস্ট ৫ পরবর্তী যেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, আ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, যে ১৭ বছরের আন্দোলন, ১৭ এত গুম, খুন, এত রক্ত ঝরার পরে এখন আ অ্যা যেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেই জায়গা থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা সরে এসেছি মনে হচ্ছে। আ এই কারণে মনে হচ্ছে যে আমরা কি চেয়েছিলাম? একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সরকার, আ ডেমোক্রেটিক প্রসেস এ দেশটা চলবে। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আ আব আপনার স্বচ্ছভাবে দায়বদ্ধতার মধ্যে থাকবে। আইনের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। মানুষ জুডিশিয়ারি, একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পাবে। এই এই দাবিগুলো কিন্তু ১৭ বছর ধরে, যখন গণতন্ত্র ছিল না, যখন মানুষ গুম-খুন হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এগুলো আমরা চেয়েছি। এখন আ এবং এই ১৭ বছর ধরে কেন এই ঘটনাগুলো ঘটেছে? কেন গুম হয়েছে? কেন খুন হয়েছে? কেন মিথ্যা মামলা হয়েছে? কেন মানুষ, সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছে? যে কারণে আমাদের ছেলেমেয়েদের বৈষম্য বিরোধী আন্দোলনে নামতে হলো। কারণ বাংলাদেশে একটি স আ আ সুষ্ঠু ধারার গণতন্ত্র, স্বচ্ছ ধারার গণতন্ত্র ছিল না। নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছিল। সেই কারণেই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। তো সুতরাং সংস্কার যদি আপনি বলেন, সংস্কারের ১ম সংস্কারটাই হবে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। এবং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে ১ম কাজটাই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে এই আমাদের আ ইয়াং জেনারেশন সহ, যেহেতু আমাদের ডেমোগ্রাফিক্স পরিবর্তন হয়েছে, আমাদের নতুন ভোটার, আ আন আন আমার নতুন প্রজন্মের ভোটার এত। এই ভোটাররা কিন্তু ২০১৮ সালে ভোট দিতে পারে নাই, বা তাদের জীবনে তারা কখনো ১৮ বছরের আমাদের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই। এই যে আ নিজের ইচ্ছামত প্রার্থী বাছাই করে তারা ভোট দিবে, স্বাধীনভাবে ভোট দিবে, এই প্র্যাকটিসটাই তো বাংলাদেশে উঠে গিয়েছিল। এটাকে ফিরিয়ে আনতে হবে। তারপরে এমন একটি সংসদ আমাদের দরকার বাংলাদেশে, যেই সংসদটা হবে স্বচ্ছ, যে সংসদটা মানুষের অধিকারের জন্য কাজ করবে, দেশের স্বার্থের জন্য কাজ করবে। তো সেই জায়গাটা থেকে আ আম আ বিএনপি কিন্তু খুবই পরিষ্কার। বিএনপি সংস্কারে বিশ্বাস করে। বিএনপি ১ম এ ২৭ দফা দিয়েছে, তারপরে ৩১ দফা দিয়েছে। বিএনপি যখন ২৭ দফা দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন, তারেক রহমান সাহেব যখন ২৭ দফা দিয়েছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার আ আ আমল ছিল, এবং তখন আ নিপীড়ন, নির্যাতন চলছিল। তখন আ আম মানে তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আ আ আমাদের সকল
হাজার হাজার নেতাকর্মী কিন্তু আহ, জুলুমের মধ্যে ছিল। সেই অবস্থায় দেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল, তখন কিন্তু এই ২৭ দফা আমরা দিয়েছি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে আহ, একক ক্ষমতা থাকলে কি হতে পারে, কোন কোন কিভাবে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছিল শেখ হাসিনা, সেটা আমরা বুঝতে পেরেই সেই সংস্কারগুলো আমরা দিয়েছিলাম, যেটা পরবর্তীকালে ৩১ দফা হয়েছে। তো সুতরাং আমরা কিন্তু সংস্কার চাই, এটা এখানে সাংঘর্ষিক কোনো ব্যাপার না। এখানে আহ আমরা মোটেও কোনোভাবেই এই বর্তমান ইন্টারিম সরকারের সাথে সাংঘর্ষিক কোনো অবস্থায় বিএনপি যাওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ বিএনপি প্রথম ডে ওয়ান থেকে এই প্রফেসর ইউনূস সাহেবের সরকারকে সমর্থন দিয়ে এসছে একটাই কারণে, কারণ আমাদের দেশে স্টেবিলিটি দরকার, আমাদের দেশে স্থিতিশীলতা দরকার, গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার, অর্থনীতির উন্নয়ন দরকার। এটা যদি করতে হয় তাহলে, এবং অবশ্যই যারা এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের বিচার দরকার। হ্যাঁ, গত ১৭ বছর যারা অন্যায়, তো এইগুলো তো একই সাথে তিনটা জিনিস চলতে পারে, তিনটা: বিচার, সংস্কার এবং নির্বাচন। তিনটি ব্যাপারই একই সাথে চলতে পারে, কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক নয় যে একটার পর একটা হতে হবে। তো সেই কারণে আমরা মনে করি দেশকে এবং দেশের সকল সমস্যার সমাধান এই ইন্টারিম সরকারের করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। একটা আহ নির্বাচন দরকার, যেটা আমরা অবশ্যই ডিসেম্বরে চাচ্ছি, কারণ আমরা মনে করি যে যে সংস্কারগুলো প্রয়োজন, যেখানে ঐক্যমত আছে, সেই ঐক্যমতের ভিত্তিতে পলিটিক্যাল কনসেনসাস থাকলে আমরা একটি ইন্টারিম সরকার বা নির্বাচন কমিশন কিন্তু স্কেজুল নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে পারে এবং নির্বাচনের শিডিউলও ঘোষণা করতে পারে। তো আমি সুতরাং সেই এই বিষয়ে ভিত্তিতে আপনার কিন্তু কাছে আমরা আসতে আছি। চাইলে আবার আসবো আপনার কাছে। আপনি সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে বলছেন, সংস্কার জরুরি। কিন্তু আপনার দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। কিন্তু এই অল্প সময়ের ভিতরে সংস্কারগুলো, আপনি যে সংস্কারের কথাগুলো আপনার ইচ্ছা প্রকাশ করেছেন, এগুলো এই অল্প সময়ে সম্ভব কিনা সেই বিষয়গুলো আপনার কাছে কোয়েশ্চেন থাকবে আমার। আমি পরবর্তী সময়ে আসছি। জনাব মঞ্জুরে আহসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আ গত কিছুদিন যাবৎ নির্বাচন নিয়ে তরুণদের বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে, সংঘবদ্ধ অপপ্রচার চলছে। তরুণ নেতারা নাকি নির্বাচন চায় না, নির্বাচনের বিরুদ্ধে তারাও, এবং ডক্টর ইউনূস সরকার নাকি নির্বাচন আ পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। কথাটা কিভাবে আপনি দেখছেন এই সোশ্যাল মিডিয়ার এই অপপ্রচারটি? ধন্যবাদ রনি। আর ধন্যবাদ জানাই আমার সহ আলোচক শামা ওবায়দ। ওবায়দ, আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। মূলত কথা হচ্ছে নির্বাচন ইয়াং জেনারেশন চায় না, যে প্রশ্নটা করা হয়েছে, সেই ইয়াং জেনারেশন কারা? ইয়াং জেনারেশন হচ্ছে তারা যারা বেকার না, যারা লেখাপড়া করছে, এরা হচ্ছে সেই ইয়াং জেনারেশন। তারা, তাদের মধ্যে ম্যাক্সিমাম নির্বাচন চায় না। তার কারণ নির্বাচন হলে তাদের কোনো লাভ নেই, আর না হলে বরঞ্চ সংস্কার হয়ে একটা সিস্টেমের মধ্যে এসে যদি নির্বাচন হয়, তাহলে তারা অদূর ভবিষ্যতে এর থেকে, রাষ্ট্র থেকে লাভবান হবে, রাষ্ট্র একটা সুষ্ঠু ধারায় চলবে। যে কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। এই গণ অভ্যুত্থানের ফসল স্বরূপ যারা এই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা যে প্রথমে সংস্কার হোক প্রত্যেকটা বিষয়। গত ১৬টা বছর এই স্বৈরাচারী সরকার দেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞ থেকে এই অবস্থা যে একটা সিস্টেম চালু করে ট্রেন আপ করে থুয়ে গেছে, এই ট্রেন আপ থেকে যদি এখন নির্বাচন হয়, নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা অনেক স্পষ্ট। তো সেখানে ওই যে আওয়ামী লীগের দেখিয়ে যাওয়া পথে যদি তারা সংশোধন না করে, তারাও তো সেই একই অবস্থায় যেতে পারে। এই আশঙ্কা, আতঙ্ক এই তরুণ সমাজের মধ্যে রয়েছে, যে কারণে তরুণ সমাজ নির্বাচন তাড়াতাড়ি চাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে তরুণ সমাজ যে জিনিসটা দেখছে গত 10 মাসে, 10 মাসের যে ইতিহাস আমরা দেখতেছি, সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে এই যে
সম্প্রতি মানে আজকের ঘটনায় যদি উল্লেখ করা যায় যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যে ঢাকা শহরে বড় বড় হাট, গরুর হাট বসেছে, এসব গরুর হাটের মালিকানা কাদের হাতে তা আমরা দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য, হাট ঘাট সবকিছুর মধ্যে কাদের ইনভলভেন্সি সেটা দেখতে পাচ্ছি। তার কারণ দীর্ঘ বেকারত্বের মধ্যে, এটা দোষ দেওয়া যাবে না, কিন্তু যেহেতু 16টা বছর এই নিপীড়ন নির্যাতনের কারণে তারা দীর্ঘ বেকারত্ব, মামলা হামলার শিকার হয়ে ধার দেনার মধ্যে দিয়ে এই দীর্ঘ সময় অতিবাহিত করেছে, তাদেরও তো অর্থের প্রয়োজন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এক ধরনের দখলদারিত্ব চলছে, যেটা স্পষ্ট হচ্ছে জনগণের সামনে। এই স্পষ্ট হওয়ার কারণেই মানুষ ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত। এই আতঙ্ক থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে কারোর জন্যই বোধহয় নির্বাচন ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক বা জুনেই হোক, তাতে কোনো সমস্যা হবে না। আপনি আপনার কাছে আবার আসবো। আমি একটু সামাওয়াইদ আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি সংস্কার নিয়ে বেশ জোরালো বক্তব্য রেখেছেন। সংস্কারগুলো জরুরি। একটু আপনার কাছে সম্পূরক কোশ্চেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগের আগে হতে পারে, ৩০ জনের মানে ৩০ জনের পরে হবে না। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। গতকালকে আপনাদের স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আপনারা আপনাদের সমমনা দলগুলো নিয়ে রাজপথে থাকবেন। প্রশ্ন হচ্ছে, নির্বাচনটা ডিসেম্বরেই হতে হবে কেন? আমি আপনাকে পাল্টা প্রশ্ন যদি করি বা এই ইন্টারিম সরকারকে যদি প্রশ্ন করি যে ডিসেম্বরে নয় কেন, সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা কোথায়? হ্যাঁ, এখন এখানে এখানে আপনার তাহলে তারা বলুক। দেখেন, রোড ম্যাপ যখন আপনি বলেন, কোনটা রোড ম্যাপই কিন্তু ওনারা দিতে পারছে না। আপনার ডিলেটা কিন্তু হচ্ছে সরকারের দিক থেকে, কমিশনগুলোর দিক থেকে। এই যে এতগুলো কমিশন বানিয়েছে, এই কমিশনগুলো কিন্তু জানে যে কোন কোন পয়েন্টে ঐক্যমত আছে, কোন কোন পয়েন্টে রাজনৈতিক দলগুলো ঐক্যমত নাই। যেই পয়েন্টগুলোতে ঐক্যমত আছে তারা পরিষ্কারভাবে বলুক, বলে এইটা টেবিলে বসে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে এই এই ব্যাপারগুলো ফয়সালা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে সেটা যদি সম্ভব হয়, তাহলে কেন আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আমরা নিয়ে যাব? দেশটাকে আরো কেন বিপদের দিকে ঠেলে দিব? আমরা দেখুন, এই সরকার কিন্তু যখন এসছে, এখনো কিন্তু প্রত্যেকটা সচিবালয়ে স্বৈরাচার বা আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে বিভিন্ন সচিবালয়ে এখনো আওয়ামী লীগের লোকজন আছে। কাজ এই সরকার করতে চাইলেও তাদেরকে করতে দেওয়া হচ্ছে না বা করতে পারছেন না। তারা একটি বাংলাদেশের মতো একটি রাজনৈতিক এই পরিবেশে এই ধরনের সিচুয়েশনে দেশ চালানোর মতো কতটুক অভিজ্ঞতা আমাদের অ্যাডভাইজারদের আছে, যারা এখন বসে আছেন দায়িত্বে, সেটাও তো আমাদের দেখতে হবে। তারা তাদের নিজ নিজ স্ব জায়গায় তারা অভিজ্ঞ, কোনো সন্দেহ নেই। কিন্তু এই পরিবেশে বাংলাদেশের মতো একটি দেশটিকে সংস্কার করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটি সমস্যার সমাধান করা, সেটা তাদের কতটুকু অভিজ্ঞতা আছে সেটাও তো আমাদের আমলে নিতে হবে। তো আমরা দেশটাকে আরো বিপদের দিকে ঠেলে দিতে চাই না, কেউই চায় না। এবং যারা ইয়াং জেনারেশন, যে আমার ভাই বললেন যে বেকার যারা আছে, যারা পড়াশোনা করছে, তারা ইলেকশন চায় না। আমার তো মনে হয় না। আমাদের তো বহু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা হয়, যারা গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ছিল, যারা এই মাঠে ছিল, তারা তো হারিয়ে গেছে, তাদের কথা কেউ শোনেও না। এখন গুটি কয়েক ছাত্ররা, স্টুডেন্টরা যারা নতুন দল গঠন করেছে বা বৈষম্যতা আছে, তাদের কিছু কিছু তারা ভিজিবল, বেশিরভাগই কিন্তু হারিয়ে গেছে। তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞেসও করে না। বিশেষ করে নারীরা, মেয়েরা যারা সামনে ছিল, ফোরফ্রন্টে ছিল গত বছর, তারা কোথায়? বেশিরভাগ মেয়েরাই তো, তাদেরকে দেখা যায় না। তো আপনার আমরা বিএনপি কিন্তু আমাদের খুবই ক্লিয়ারলি আমরা বলেছি যে আমাদের
যদি আমরা যতই আপনি সংস্কার সংস্কার করে চিল্লান না কেন, একটি রাজনৈতিক দলের যদি ইন্টেনশন না থাকে, সংস্কার করার মতো ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কখনোই সেটা হবে না, যদি তার আদতে ইচ্ছা না থাকে। তো সুতরাং আমরা গ্রামে গ্রামে আমাদের 31 দফা নিয়ে আমরা ছাত্রদের জন্য কি করব, যুবকদের জন্য কি করব, নারীদের জন্য কি করব, আমরা কর্মসংস্থান কিভাবে করব, আমরা কিন্তু ডিটেইলড প্ল্যান নিয়ে ঘরে ঘরে গ্রামে গ্রামে যাচ্ছি। কারণ বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হলে, তাহলে বিএনপি এগুলো করবে। আজকে আমার ইন্টারিম সরকারের কাছে প্রশ্ন, তারা এই কমিশনগুলো কেন এত ডিলে করছে, কেন 2-3 মাস ধরে তারা বসে আছে, কেন এখন আবার যখন অন্য রাজনৈতিক দলগুলো থেকে প্রেশার যায় তখন তাদেরকে ডাকা হয়, তখন তাদের সাথে বসা হয়। কমিশনগুলো খুবই দ্রুত, বিশেষ করে নির্বাচন কমিশনের যে সংস্কার এবং সংবিধানের সংস্কারের যে ঐক্যমত যে জায়গায় আছে সেইগুলো সেটেল করে আমাদের নির্বাচনে যাওয়ার কোনো যেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখানে অন্য দলগুলোও বলছে যে আগামী বছর বিভিন্ন কারণে আপনার আমাদের দেশে যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন কারণেই সেটা কনজিনিয়াল হবে না। তো ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? আমরা তো সেটা তো আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশ, কারণ প্রত্যেকটা সংস্কার করা কিন্তু সংস্কার তো চলমান প্রক্রিয়া। যেই নির্বাচন, যেই সরকার গঠন হবে নির্বাচনের পরে, সেই সরকারের এই সংস্কারগুলো কন্টিনিউ করবে। এবং সংস্কারের যদি ঐক্যমত থাকে, দরকার হলে সব রাজনৈতিক দল সই করবে যে ঠিক আছে, যেই দলই গঠন সরকারে আসুক না কেন, সেই দল সেই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবে। তো সেটা তো হতেই পারে, সেটা তো আলোচনার ভিত্তিতে হতে পারে, কিন্তু এত 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 ডিলে করছে কেন এই সরকার? সেটা আমার প্রশ্নটা তো কমিশনগুলো যেটা গঠিত হয়েছে তাদের কাছে এবং সরকারের কাছে। প্রশ্নের সূত্র ধরে আমি মঞ্জুর হাসান চৌধুরী একই প্রশ্ন। নির্বাচন জুনে কেন হতে হবে? শামা ওবায়দ বলছিলেন ডিসেম্বরে কেন নয়? আর আমারও প্রশ্ন একই, সরকার কেন ডিসেম্বর থেকে জুনের দিকে বেশি নজর দিতে চাচ্ছেন? প্রশ্ন হচ্ছে এই সরকার ক্ষমতা এসেছে তো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য, গণতন্ত্রের পথ উত্তরণের জন্য। সরকার কেন নির্বাচনের ডেট দিতে এত গড়িমসি করছে? সেটা জুনে কেন নিয়ে যাচ্ছে? জুনে নিয়ে যাচ্ছে কেন? জুন এমন কথা কিন্তু হয়নি। আর বিশেষত আলোচনা পর্বে যেটা বোঝা যাচ্ছে যে শামা ওয়াজেদ উনি যিনি কথা বললেন একটা, সেই কথাটা একটু আমি বোঝার চেষ্টা করি আর কি। দেশটাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নির্বাচন না দিয়ে। কারা ফেলছে, কোথায় ফেলছে, কিভাবে ফেলছে, এর একটা ব্যাখ্যা দরকার। এই কথাটা প্রায় আমরা শুনি, দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। তো দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে কারা? আমি তো দেখছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকেই বিপদের মধ্যে ফেলার জন্য নানা সময় নানা বক্তব্যে কারা বক্তব্য রাখছে মাঠে ময়দানে, সেটা তো জনগণ দেখছে। জনগণ তো দেখছে যে সম্প্রতি বক্তব্য রাখার একটা বক্তব্যের কথা বলি, যে একজন প্রধান উপদেষ্টাকে, আজকের যিনি প্রধান উপদেষ্টা, তাকে পদ্মা ব্রিজ থেকে টুপুস করে ফেলে চুবাই নিয়ে আসার কথা বলেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আজকের দিনে বিএনপি নেতা বলেন যে উনি নাকি বিবাহের সময় খ্রিস্টান ধর্ম পালন করেছেন। এই যে অপবাদ রটনা, এগুলো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। দেশ গঠনের কথা বলেন, ভালো কথা বলেন, জনগণ ভালো কথা শুনতে চায়, এসব কথা তো শুনতে চায় না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই নির্বাচন নেবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারে দস্তখত দিয়ে আসে নাই যে 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। নির্বাচন দেওয়ার সরকারগুলো ছিল কারা? নির্বাচন দেওয়ার সরকারগুলো ছিল 1990 সালে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, তার দায়িত্ব ছিল, তার একটাই কাজ ছিল 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তারপরে 96 সালে যখন আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সংশোধন আসলো, তখনও ওই সরকারের দায়িত্ব ছিল 90 দিনের মধ্যে দেওয়া। 2001 সালে সরকার ক্ষমতা ছাড়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, তার প্রধানতম দায়িত্ব ছিল নির্বাচন দেওয়া। 2006 সালে যে সরকার এসেছিল, তার কিন্তু এরকম দায়িত্ব ছিল না।
সে রীতিমতো 2 বছর কাটিয়ে গেল ক্ষমতা নিয়ে। কি আপনি কি বলতে চান, একটু আমি ইন্টারাপ্ট করি মঞ্জুর হাসান চৌধুরী, তার মানে কি 2006 এর মতো এই সরকারও কি 2 বছর 3 বছর আমি কথাটা আসলে সেটা বোঝা যেত, আমি তো কথা শেষ করি নাই। 2006 সরকার কি করেছিল? -2 ফর্মুলা তৈরি করেছিল। -2 ফর্মুলা তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নামে নানা রকম মামলা দিয়ে তাদের চরিত্র হরণ করার একটা বিশেষ প্রক্রিয়া চালু করে জনগণের সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছিল। তো এরপরে 24-এ কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে, মনে রাখতে হবে। এখানে 1,500 মানুষের রক্ত আছে, সেটাও আমাদের মনে রাখতে হবে। তার ফলশ্রুতিতে একটি সরকার আছে, এটা প্রয়োজনের তত্ত্বের সরকার, নির্বাচনের সরকার নয়। নির্বাচন অবশ্যই আছে, তবে এটা প্রয়োজনের তত্ত্বের সরকার। ইউনূস সরকার উনি প্রয়োজনীয়তা, আমরা তাকে সহযোগিতা করব, আমাদের উচিত তাকে সহযোগিতা করা। তিনি কি করতে যাচ্ছেন, কি করতে চাইছেন? আজকের দিনে ভারত পুশিং করছে, আজকের দিনে ভারত আমাদের বাণিজ্যের উপরে নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে দিচ্ছে। আজকের দিনে ভারত সীমান্তে হত্যা করছে। কই, একমাত্র রুহুল কবির রিজভী 2 বছর আগে বক্তব্য রেখেছিলেন, তার পরে বিএনপি নামক রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ তো কোনো এই বিষয়ে আমি একটু শামা ওবায়দের দৃষ্টি আকর্ষণ করছি। খারাপটা কারা করছে? সরকারকে ডেঞ্জার সিচুয়েশনে কারা নিয়ে যাচ্ছে, বা এই দেশটাকে ডেঞ্জার অবস্থায় কারা নিয়ে যাচ্ছে, এটাকে স্পষ্ট হওয়ার দরকার। কে? ধন্যবাদ। আমরা তাদেরকে চিনতে চাই, জানতে চাই যে এই সরকার এবং এই দেশকে কারা খারাপ পজিশনে নিয়ে যেতে চাচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। সর্বপ্রথম নির্বাচন না হলে দেশটা খারাপ অবস্থায় যাবে, সেটাকে আগে পরিষ্কার করতে হবে আমাদের কাছে। ধন্যবাদ। শামা ওবায়দ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ভারত প্রসঙ্গে আপনাদের নীতিটা কি হবে নির্বাচন পরবর্তী সময় বা এখন? উনি যেটা বললেন একেবারে অমূলক কথা। বিএনপি সবসময় দেশ বিরোধী সব চুক্তির বিরুদ্ধে কথা বলে এসছে। কিছুদিন আগেও আমরা আমাদের বিশাল তিস্তার নিয়ে আমরা কর্মসূচি দিয়েছি। আমরা যখনই প্রত্যেকটি বর্ডারে যখন প্রত্যেকটি ঘটনা ঘটে, আমাদের নাগরিকদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, প্রত্যেকটা সময় বিএনপি কিন্তু কথা বলে। এবং আমরা কিন্তু ভারতের ব্যাপারে খুবই পরিষ্কার। আমাদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যা যাবে সেটা কোনো দেশের সাথেই আমরা সেটা একমত হব না। আমাদের ফরেন পলিসি ইজ ভেরি ক্লিয়ার সে ব্যাপারে। এবং আমরা তো সবসময় বলে এসেছি যে এখন ভারত নির্বাচনের কথা ওনারা বলতেছে, আমরা কিন্তু পরিষ্কার ভাবে বলেছি, হ্যাঁ, যে সবার আগে বাংলাদেশ। বিএনপি কিন্তু বারবার বলছে যে বাংলাদেশ ইজ ফার্স্ট ফর বিএনপি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের উন্নয়ন, সেটাই বিএনপির কাছে প্রথম। এর বাইরে গিয়ে কোনো দেশের, যে কোনো দেশ আমাদের কাছে, মানে আমাদের ফরেন পলিসি ইজ পলিসি অফ নন ইন্টারফিয়ারেন্স। কোনো দেশই আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে, যেটা আমরা দেখেছি আগে করতে ভারতকে 2014 সালের নির্বাচনের সময় বা তার পরবর্তী সময়, এই জিনিসগুলো কিন্তু বিএনপি সবসময় প্রতিবাদ করে এসছে। তো সুতরাং উনি যে বললেন যে বিএনপি নামক দল তো এটা করে না, এটা একেবারেই অমূলক কথা। বিএনপি সবসময় দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো কথা, কোনো কাজ বিএনপি এগ্রিও করে না, বিএনপি করেও না। তো সুতরাং আমাদের এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না উনি ঠিক বললেন। আরেকটা কথা হচ্ছে যে কারা বিপদগামী করছে দেশকে। দেখুন, আওয়ামী লীগ নামক দলটা ব্যান্ড হয়েছে, কিন্তু লোকগুলো তো ভ্যানিশ হয়ে যায় না এই পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের লোকজন এখনো কিন্তু বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করছে, এবং তারা কিছু আছে দেশে, কিছু পালিয়ে গেছে বিদেশে, এবং পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে এই প্রফেসর ইউনূস সাহেবের সরকারের সময় লোকজন পালিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। তো কারা পালিয়ে যেতে সাহায্য করলো? প্রেসিডেন্ট হামিদ কিভাবে এয়ারপোর্ট দিয়ে চলে গেল? বিভিন্ন লোকজন কিভাবে পালিয়ে যাচ্ছে, এইসব খবর আমরা যে পাচ্ছি, তারা কিভাবে পালিয়ে গেল? তা এই 10 মাস তো চলে গেল। আমাদের সহযোগিতা করা উচিত। আপনারা ভুলে যাবেন না, কারণ আমাদের মেমোরি খুব শর্ট, তো আমরা ভুলে যাই। যখন এই ইন্টারিম সরকার যখন একটা বিপদকালীন সময়, একটা ইমার্জেন্সি পিরিয়ড যখন ওরা দায়িত্ব নিলেন, বিএনপি সর্বপ্রকার সবকিছু দিয়ে 100% এই ইউনিট সরকারকে সহযোগিতা করেছে। এবং আমরা বলে এসেছি যে যৌক্তিক সময়, কথাটা ছিল যে যৌক্তিক সময় ওনারা নির্বাচনটা দিবেন,
কিন্তু আপনার সারা জীবনের জন্য তো আমরা মানে এটা একটা অনির্দিষ্টকালের জন্য তো সেই সহযোগিতা কন্টিনিউ করতে পারে না। কারণ বিএনপি এমন একটি দল, আগে সরকার বহুবার আমরা চালিয়েছি, আমরা সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে, বিরোধী দলে মার খাওয়ার অভিজ্ঞতা আছে, জেলে যাওয়ার অভিজ্ঞতা আছে, আমাদের সব অভিজ্ঞতাই আছে। তো সুতরাং আমাদের কথা হচ্ছে যে ঠিক আছে, 10 মাস 11 মাসের পা দিচ্ছে এই সরকার, এই সরকারের কি কি মানে সংস্কার, প্রয়োজনীয় সংস্কারগুলা কি কি করলো সেগুলোরও তো একটা শ্বেতপত্র ওনারা দিচ্ছেন না, সেটারও তো কোনো রোড ম্যাপ নাই। সংস্কারের কোনো রোড ম্যাপ আছে? নির্বাচনের রোড ম্যাপ তো পরের কথা, সংস্কারেরও কোনো রোড ম্যাপ নাই। তো অনির্দিষ্ট কালের জন্য তো কেউ কোনো রাজনৈতিক দলই বা ভোটাররাও এই সরকারকে সমর্থন দিতে তাদের সমস্যা হবে, কারণ রোড ম্যাপ তো তাদের কোনোটাতেই নাই। না সংস্কারের রোড ম্যাপ আছে, না আপনার নির্বাচনের রোড ম্যাপ আছে। যদি তারা বলতো ঠিক আছে, যদি জুন বলছে, ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন, এটাই তো বলছে, তো একটা ডেট ফিক্স করতে সমস্যাটা কোথায়? এই সরকারের একটা ডেট কেন ফিক্স করছে না? সমস্যাটা কোথায়? তারা নিজেরাই কনফিউজ। আমি মনে করি এই উপদেষ্টারা যারা দায়িত্বে আছে তারা নিজেরা ঐক্যবদ্ধ না। সরকার নিজেরাই জানে না যে কখন সংস্কারগুলো তারা কখন করতে পারবে এবং নির্বাচন তারা কখন দিতে পারবে। তো সুতরাং এই জন্য তারা কোনো ডেট দিতে পারছে না। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি মঞ্জুর হাসান চৌধুরী রোড ম্যাপের কথা নিয়ে বলছি। নির্বাচনের রোড ম্যাপটা এখন ঘোষণা করা এখন সময়ের দাবি। অনির্দিষ্টকালের জন্য এই সরকারকে বসানো হয়নি বা কেউ ম্যান্ডেট দেয়নি। এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন, তাহলে সরকারকে বিএনপি অব্যাহতভাবে যে সহযোগিতা দিয়ে যাচ্ছে, সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা যদি প্রত্যাহার করে, এই সরকারের পক্ষে টিকে থাকা কি আদৌ সম্ভব হবে? না, বিএনপি সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, এ কথা আমি মানতে রাজি না। বরঞ্চ অব্যাহতভাবে সরকারকে বিব্রত করে যাচ্ছে। আমি যদি বলি, আমার কাছে যেমন, আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে আসি আর কি। উনি বললেন না, আমার সহ আলোচক বললেন যে ওনারা ধারাবাহিকভাবে ভারতের বিষয়গুলো, আমি বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছি, একটা একটা করে উল্লেখ করেছি কি কি বিষয়ে ভারত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এইসব বিষয়ে, সীমান্ত হত্যার বিষয়ে, সীমান্ত হত্যা প্রতি মাসে 2টা 3টা 4টা 5টা করে হয়। সীমান্ত হত্যার বিষয়ে 30শে জানুয়ারি 2024 তারিখে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাহেব তার প্রতিবাদ করেছিলেন। আমি তো বলেছি রিজভী সাহেব করেছেন। 6 অক্টোবর মৌলভীবাজার জুড়ি উপজেলার কলোনি বাজারের সভায় মির্জা ফখরুল ইসলাম উনি বিষয়টিতে প্রতিবাদ করেছেন। এই যে উচ্চ পর্যায়ের মানুষগুলো যে প্রতিবাদ করা, এগুলো হচ্ছে খন্ড খন্ড সময়ের কালে যায় প্রতিবাদ করা। মানে এখন প্রতিবাদ না করলেই না। এই জন্য পুশিনের ব্যাপারে কবে কোন তারিখে আপনারা প্রতিবাদ করেছেন? যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ না করেন নাই। এগুলো স্বীকার করতে হবে আপনাদেরকে যে আপনারা করছেন না। কেন করছেন না সেটাও একটা খুবই স্পষ্টভাবে আমরা যেটা দেখি, আমরা যারা মোটা দাগে দেখছি, সেটা হচ্ছে যে নির্বাচন, ভারত কি বলেছিল নির্বাচনের সময়? ভারত বলেছিল এই সরকার ক্ষমতা আসলে বাংলাদেশ জঙ্গিদের দখলে এসে গেছে, জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, তাহলে নির্বাচন হলে জঙ্গিদের ক্ষমতায় আসবে। আবার সেই ভারতই বলছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা সমঝোতায় বসবে। মানে এই সরকারের সঙ্গে তারা, যেহেতু এই সরকার জঙ্গি, তার মানে তড়িৎ নির্বাচনের দাবি ভারতের, তড়িৎ নির্বাচনের দাবি বিএনপির। হ্যাঁ, এই সেনাপ্রধান, রাইট, সেনাপ্রধানের বিষয়টা আলাদা। তার সেনাবাহিনী 30,000 সেনাবাহিনী প্রতিদিন ব্যারাক থেকে বেরোচ্ছে, ঢুকছে, এটা তাদের কাজ না বলেই তারা চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করে দেওয়া যেতে পারে। সেটা হয়তো সেনা প্রধানের যুক্তি থেকে তারা বলতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বললেন যে অনির্দিষ্টকাল, 1 জুলাই কি এই সরকার ক্ষমতায় থাকবে বলে বলেছে? যে 1 জুলাইও থাকবো আমরা 2026 সালের 1 জুলাই সব ক্ষমতায় থাকবে বলে তো বলে নেই। 30শে জুনের পরে তারা ক্ষমতায় থাকবে না। তাহলে অনির্দিষ্টকাল, আজীবন ক্ষমতার, এ ধরনের কোনো কথা কিন্তু এই সরকারের, আমরা কিন্তু এটা বলে যাচ্ছি, কেননা আমরা সরকারকে এইভাবেই বিব্রত করছেন নানাবিধভাবে। এই যে বলছে না সরকারে, আমি একটু বলে নিই, সরকারের মধ্যে 2 জন উপদেষ্টা আছে, তারা নাকি এই দেশের নাগরিক না। 2 জন মানুষ, একজন হচ্ছে রিয়াজ সাহেব, আরেকজন হচ্ছে খলিল সাহেব। এই 2 জনকে নিয়ে নানান রকম বিতর্ক, এবং খলিল সাহেবের পদত্যাগ পর্যন্ত চেয়ে বসছে বিএনপি। আচ্ছা, আসি ভালো কথা। গতকালকে ঢাকা স্টেডিয়াম দেখা হয়েছে,
কি সমাগম, কি মানুষের উন্মাদনা, কি জনস্রোত সেখানে ছিল। কেননা ভুটানের সঙ্গে বাংলাদেশের খেলা হয়েছে, সেখানে আমাদের জামাল ভুইয়া, আমাদের হামজা চৌধুরী, আমাদের সুমিত আসছে সুমিত, কিউবা আসতেছে। এরা কোন দেশের নাগরিক ভাই? তো এদের খেলাচ্ছেন বাংলাদেশ, এত নাচানাচি করছে বাংলাদেশের লোক, এরা কোন দেশের নাগরিক? এরাও বাংলাদেশের নাগরিক বলে আমরা স্বীকার করি। তার এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, তার জন্য সমস্যা নেই। কিন্তু ওনারা আসছেন জ্ঞান গরিমা অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, ওনাদের ক্ষেত্রে সমস্যা আছে। কেননা ওনারা যেটা সংশোধন করবে সেটা আমার যন্ত্রণা হবে সেই সংশোধনের কাজ। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনার কথা সূত্র ধরে। একটু আমি আপনার কাছে আসতে চাই। জনাব মির্জা আব্বাস বেশ কয়েকদিন আগে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনোই নির্বাচন হবে না। আর আপনারা এই আশঙ্কাটা কেন করছেন? দেখুন, মির্জা আব্বাস সাহেবের বক্তব্যর খোলাসা উনি করবেন। মির্জা আব্বাস সাহেবের বক্তব্যর এক্সপ্লেনেশন আমি ওখানে বসি নাই, ঠিক আছে? এটা আমি না ইউ হ্যাভ টু বি, আপনারা তো পয়েন্ট থেকে সরে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেব বা অন্য কোনো বিএনপির নেতা কি বললো সেটা ওনাদের এক্সপ্লেনেশন ওনারা দেবেন, সেই এক্সপ্লেনেশন তো আমি এখানে বসি নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি পুশিনের কথা বললেন। আমি বিদিন আগেও পুশিন নিয়ে আমি ইন্টারভিউ দিয়েছি। আমাদের নেতারাও বলেছে যে এটা জোরালো ভাবে ভারতের সাথে, ভারতকে এই ব্যাপারে বলতে হবে এবং এটা বন্ধ করতে হবে আমরা বলেছি। কারণ একটা বাইল্যাটারাল রিলেশনে এমন তো না যে ইউনুস সরকার ভারত সরকারের সাথে কথা বলছে না, বলতে তো হবে। একটা ঝগড়া করতে হলেও কিন্তু একটা সম্পর্ক লাগে, কারোর সাথে যদি আপনি ঝগড়া করতে চান তাও একটা সম্পর্ক, একটা মিনিমাম একটা ওয়ার্কিং রিলেশন লাগে। তো ভারত তো আমাদের নেইবার, ভারত তো উদাও হয়ে যাইতেছে না। তো ভারতকে তো এই ইন্টারিম সরকারের প্রেশার দিতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন, কেন এই হাই কমিশনারকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে না যে হোয়াট ইজ দিস, পুশিন কেন এগুলো কেন করছে, কি কি অ্যাচিভ করতে চাচ্ছে তারা। তো সেইটা তো আছে। আর আমরা কেন অন্য কোনো দেশকে প্রাধান্য দিয়ে, অন্য কোনো দেশকে ক্ষমতা দিয়ে, এটা আমার দেশের ব্যাপার, আমার দেশের নির্বাচন কখন হবে, আমার দেশের সংস্কার কখন হবে, আমার দেশের বিচার কখন হবে, আমার দেশের উন্নয়ন কিভাবে হবে, সেটা আমরা ডিসাইড করব, জনগণ ডিসাইড করবে, আমার দেশের সরকার ডিসাইড করবে। তো সুতরাং এখানে তো অন্য দেশের, এখানে আমরা কিন্তু প্রতিবারই বিএনপি কে যে আমরা নির্বাচন চাচ্ছি কেন, কারণ বিএনপি আমাদের যে 17 বছরের স্ট্রাগল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় ভাবে জেলে যাওয়া, জনাব তারেক রহমানের অন্যায় ভাবে বিদেশে তাকে বসে থাকতে হলো, এই হাজার হাজার নেতাকর্মীর মিথ্যা মামলা, এই গুম খুন, এগুলো কেন হয়েছে? এই বিচারহীনতার কারণে। কোনো গণতন্ত্র ছিল না দেখে, একজন মানুষের হাতে সকল ক্ষমতা ছিল দেখে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। এগুলো হয়েছে কারণ এই দেশে কোনো প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ধ্বংস করা হয়েছিল সেই কারণে। তো আমরা তো সেই কারণে নির্বাচন চাচ্ছি। তো আচ্ছা, আমরা বলেছি ডিসেম্বর, রাইট? আমরা ডিসেম্বর বলেছি, তো ওনারা বলুক জানুয়ারির 5 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ। ওনারা কেন বলছেন না? একটা রোড ম্যাপ তো ওনারা বলুক। ওনারা ঝুলিয়ে রাখছেন কেন জিনিসটা? আমাদের ইনভেস্টররা যে আসছে, এই যে চাইনিজ বিশাল একটা এতগুলো ইনভেস্টর এসছে, আর অনেক লোক এসছে, আমাদের ওয়েস্টার্ন ইনভেস্টর আছে, বিভিন্ন আমাদের যে ট্রেড পার্টনাররা আছে, তারা কিন্তু সবাই জানতে চায়, এই সরকারের কাছেও জানতে চায়, প্রত্যেকটা অ্যাডভাইজারের কাছে তারা জানতে চায় যে এই দেশে ইলেকশন কখন হবে। বিকজ তারা যে আগে চুক্তিগুলো করেছে এবং এখন যে চুক্তিগুলো হচ্ছে বা ভবিষ্যতে যে চুক্তিগুলো হবে ট্রেড পার্টনার্সদের সাথে, ইনভেস্টমেন্টের ব্যাপারে, আমার ইকোনমিক যে চুক্তিগুলো হবে, সেগুলো তারা আগামী যে সরকার আসবে বাংলাদেশে, সেই সরকারের ইকোনমিক পলিসি কি হবে, ট্রেড পলিসি কি হবে, তার উপর নির্ভর করে। সো ইভেন দ্য ইনভেস্টর, বাংলাদেশের উন্নয়নের জন্য একটা স্বচ্ছ নির্বাচন প্রয়োজন এখন। আমরা ডিসেম্বরে চাচ্ছি, ভালো কথা। তো ইন্টারিম সরকার বলুক যে জানুয়ারি 10 তারিখে হবে, ফেব্রুয়ারির 5 তারিখ। ওনারা তো কোনো ডেট দিতে পারছেন না রে ভাই। ওনারা ডিসেম্বর থেকে জুন করছেন। এটার তো কোনো সলিউশন না, এইটা আরো দুর্বল করছে
সরকারকে। সরকারকে এইটা দুর্বল করছে। এইটা আমি আপনার কথা শুনে নিয়ে যাচ্ছি। পলিটিক্সের পারসেপশন ইজ রিয়ালিটি। আপনার যদি একটা পারসেপশন ক্রিয়েট হয় যে একটি সরকার দুর্বল, তাদের দুর্বলতাটাকে তারা আরো ক্লিয়ার করছে। আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি, বা বিএনপি ইজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যে ওনাদের প্রত্যেকটা কমিশনের জন্য আমরা ইন্টারনালি টিম গঠন করা হয়েছে বিএনপিতে, যে টিমগুলো প্রত্যেকটা কমিশনের রিফর্মের জন্য তাদেরকে হেল্প করছে, তাদেরকে সাহায্য করেছে, বসেছে। তো বিএনপি ইজ দ্যাট পলিটিক্যাল পার্টি যে আমরা নিজেরা হোমওয়ার্ক করে পড়াশোনা করে তাদের সাথে বসেছি। প্রত্যেকটা কমিশনের জন্য আমরা আলাদা আলাদা বিএনপিতে ইন্টারনাল টিম গঠন করা হয়েছে। কোন পার্টি এটা করেছে? অন্য সব পার্টি তো শুধু চিল্লাচ্ছে। আপনার নতুন পার্টি যেগুলো হয়েছে তাদের তো তাদের 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 বাজেট ভাবনা কি, তাদের দেশ নিয়ে ভাবনা কি, তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতি ঠিক করবে, তারা কিভাবে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করবে, সেগুলো কি তারা বলেছে? আমি তো কোনো রাজনৈতিক দলকে এগুলো বলতে দেখি না। শুধু, এবং আমি এটা ক্লিয়ার করতে চাই, শুধু বিএনপি না, 50টারও অধিক দল যারা যুগপৎ আন্দোলনে মাঠে ছিল, রক্ত দিয়েছে, জেল খেটেছে, মার খেয়েছে, হাসিনার পুলিশের মার খেয়েছে, তারাও কিন্তু এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় শীঘ্রই। ধন্যবাদ। একটু আমি মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। ছোট্ট করে জানতে চাচ্ছি, বিএনপি ছাড়া নির্বাচন প্রসঙ্গে সরকার ও অন্যান্য দলের সঙ্গে ঐক্য এবং মত পার্থক্যটা কোথায়? মূলত বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন বর্তমানে, যাদের জনপ্রিয়তা প্রায় 45% কাছাকাছি একটা বেসরকারি জরিপে দেখা গেছে। সাধারণভাবে বিএনপির কথাই বলতে হবে, আর অন্যান্য রাজনৈতিক দল বলতে, মত পার্থক্যের রাজনৈতিক দল বলতে এনসিপি কে বোঝায়। তার আগে আমি একটা কথা বলতে চাই, 16টা বছর যে সরকারটি এই অপশাসন, স্বৈর শাসন, গুম খুন আমাদের উপরে চালিয়ে গেল, লুট তারাজ করে গেল, সেই সরকারটা কোন একটা দেশের সমর্থনে ছিল। উনি ভারতকে একটি দেশ বললেন, একটি মানে বিদেশের কথা, স্পেসিফিক ভারত আমাদের কাছে বিদেশ নয়। ভারত এমন একটি দেশ যে দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনীতি, সামাজিক মূল্যবোধ সমস্ত কিছু ধ্বংস করার একটা দেশ। এই দেশটার কথায় অন্যান্য দেশের সঙ্গে মেলানো যাবে না। ভারত 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 হচ্ছে বাংলাদেশের কখনোই মঙ্গল চায়নি। একটা অমঙ্গল চাওয়া একটি দেশ, সবসময় বাংলাদেশের কাছ থেকে সুবিধা আদায় করা দেশ, সেই দেশটির কথা বলা হচ্ছে, অন্য কোনো দেশের কথা বলা নেই, সিম্পল ভারতের কথা বলছে। সেই ব্যাপারে একেবারে স্পষ্ট বক্তব্য চাই আমি। আমার দাবি হচ্ছে, আমরা মনে করি যে ভারত সংক্রান্ত ব্যাপারে বিএনপির স্পষ্ট দাবি, স্পষ্ট বক্তব্য আমরা শুনতে চাই। আমরা যদি সেখানে আমরা স্পষ্টভাবে না শুনতে পারি, সেখানে আমাদের সমস্যা। আর নির্বাচনের ব্যাপারে যেটা বলা যাচ্ছে যে শুধুমাত্র বিএনপি এবং তার যেসব অঙ্গ সংগঠন, ছোট ছোট দলগুলো আছে, মূল দলটি বিএনপি, এই যে 52-54 জন দলের কথা বলা হচ্ছে, তারা নির্বাচন চাচ্ছে, কিন্তু স্পেসিফিক ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা আন্দোলন করব, আমরা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, এরকম ঘটনা শুধুমাত্র বিএনপি বলছে। এই ধরনের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সময়ের সংক্ষিপ্তের জন্য শামা ওবায়দা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনি যদি কিছু সংযুক্ত করতে চান। না না, আমি যেটা বলতে চাচ্ছি, উনি সুস্পষ্ট বক্তব্য চাচ্ছে। আমার বিএনপি এর চেয়ে কি সুস্পষ্ট বলবে ভারতের ব্যাপারে? আমরা তো সুস্পষ্ট, ভারত বাংলাদেশের ইন্টারফিয়ার করেছে নির্বাচনে। বাংলাদেশ না না ভারত না না ভারত, সেই জন্য সুস্পষ্ট কথা জানতে চাই। আমরা যখন 2014 সালের নির্বাচনের আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তৎকালীন তাদের আপনার কি নাম ওই ভদ্রমহিলার, ওই যে আপনার সেক্রেটারি ছিল, ফরেন সেক্রেটারি, সে এসে যখন সব দলের সাথে মিটিং করে নির্বাচনে যেতে বললো, তখন বিএনপি কথা বলে নাই, এবং তখন সুস্পষ্টভাবে আমরা দেখেছি যে কিভাবে এরশাদ সাহেবের ওয়াইফকে নিয়ে এসে বিরোধী দলীয় নেত্রী বানানো হলো এবং নির্বাচন করা হলো। তো ভারতের ইন্টারফিয়ারেন্স, এবং কিছুদিন আগেও ওবায়দুল কাদের সাহেবকে পাশে রেখে, ভারতের হাই কমিশনকে পাশে রেখে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছে যে ভারতের জন্য ভাই আমরা টিকে আছি। তো সেগুলো তো পরিষ্কার বিএনপি একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটা দল। আমরা আমাদের এই 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 মানে
এই রিজনে বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। সুতরাং বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের কোনো ভারত সহ কোনো দেশই যাতে বাংলাদেশের মানুষকে ব্যবহার করতে না পারে, সেই জায়গায় কিন্তু বিএনপি খুবই ক্লিয়ার। এটা এখানে তো আর পরিষ্কারভাবে আর কি বলা যাবে। আমাদের দেশের আভ্যন্তর নির্বাচনের সাথে ভারত বা অন্য কোনো দেশের সম্পর্ক আমরা যদি টেনে আনতে চাই, আমরা টেনে আনতে পারি। ভারত কেন নির্বাচন চায় সেটা আমরা তো বারবার বলছি যে এতদিন তারা বলে নাই এখানে ডেমোক্রেসি ধ্বংস হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তারা কোনো কথা বলে নাই। এখন তারা বলছে, কেন বলছে? এটা ভারতকে পরিষ্কার করতে হবে এবং ভারতের পুশিন বন্ধ করতে হবে, তাদের সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এই কথাগুলো কিন্তু আমাদের দল বারবারই বলে আসছে। আমরা যেই পয়েন্টে ছিলাম যে সাংঘর্ষিক অবস্থা বিএনপি এবং ইন্টারিম সরকারের, সেই সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে চাই না। আমরা চাই এই সরকার সকল দলের সাথে বসে একটা ঐক্যমতের ভিত্তিতে তারা একটা ডেট দেখ, একটা রোড ম্যাপ দেখ। সেটা দিতে তো তাদের সমস্যা হওয়ার কথা না। আমরা ডিসেম্বর চাচ্ছি, তারা একটা ডেট বলুক। আমরা জানুয়ারিতে দিব, ফেব্রুয়ারিতে দিব, একটা ডেট বলুক তারা। সেটাই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আজকে আলোচনা যুক্ত হওয়ার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে যে মতবিরোধ চলছে, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এর দ্রুত অবসান হওয়া জরুরি। সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কারগুলো প্রতি নজর দেয়া, একই সাথে চলমান বিচার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে হবে এবং নির্বাচনের একটি যৌক্তিক জায়গায় নিয়ে তারিখ ঘোষণা করে নির্বাচনটা অনুষ্ঠান করা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী কোনো পর্বে।